সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। আমাকে বিয়ে করার জন্য তুই এত নিচে নামবি তা আমি ভাবতেও পারিনি অনু। তুই আমার জীবনটা নষ্ট করে দিলি, আমার ভালোবাসাকে শেষ করে দিয়ে খুব শান্তি পাচ্ছিস তাই না? তোর মুখ দেখতে এখন আমার ঘৃণা করছে। সূর্যর গর্জনে ঘরের দেয়ালগুলো যেন কেঁপে উঠল। সে অনুর গালটা শক্ত হাতে চেপে ধরে কথাগুলো বলেই যাচ্ছিল। রাগে তার ফর্সা মুখটা লাল হয়ে গেছে। অনু ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলেছিল, কিন্তু সূর্যর চোখের আগুনের সামনে তার আর্তনাদ করার সাহসটুকুও হচ্ছিল না। সূর্য দাঁতে দাঁত চেপে আবারও বলল, মেজর চাচ্চু ঠিকই চেয়েছিলেন, তোকে এই দুনিয়ায় না আনতে চাওয়ার সিদ্ধান্তটা সঠিক ছিল। তোর মতো মেয়েরা শুধু মানুষের জীবন কেড়ে নিতে জানিস, জীবন দিতে জানিস না। কেন করেছিস এসব? কথা বল, কথা বল, কি ভেবেছিস আত্মহত্যা করে আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করবি আর আমি তোকে বউ হিসেবে মেনে নেব? আমি ব্যথা পাচ্ছি সূর্য ভাই, ছাড়ুন। সূর্য অনুর গালটা আরো জোরে চেপে ধরল। তার শক্ত আঙুলগুলো মনে হচ্ছিল অনুর নরম চামড়া ভেদ করে হাড় পর্যন্ত পৌঁছে যাবে। দাঁতে দাঁত চেপে সে চিবিয়ে চিবিয়ে বলল, তো তুই কি ভেবেছিলি তোর মতো নির্লজ্জ মেয়েকে বউ করে এনে আমি আদর করব? অপমানে আর যন্ত্রণায় অনুর ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। সে নিজেকে আর সামলাতে পারল না, চিৎকার করে বলে উঠল, আমি আপনাকে জোর করে বিয়ে করিনি, আপনি নিজে কবুল বলেছেন। পরিবারের সামনে ভালো সাজা নাটকটা আপনি নিজে করেছেন। এখন আমার কেন দোষ দিচ্ছেন? হ্যাঁ, যদি সায়রা আপুকে এতই ভালোবাসছেন তবে কাজের সামনে কবুল কিভাবে বললেন আপনি? আপনি তো তবে আমার চেয়েও নিকৃষ্ট। অনু, সূর্য চিৎকার করে উঠল। হয়তো এই প্রথম অনুর মুখে মুখে এইভাবে কথা বলায় সূর্যর চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। তার চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করলো। রাগে কাঁপতে কাঁপতে সে বলল, এত বড় বড় কথা আসে থেকে তোর? এত কিছু করার পরেও আবার মুখে মুখে তর্ক? অবশ্য তোর মতো মেয়েরা তা ভালোই পারে, নাটক করেই তো বাড়ির সবার কাছে আমাকে ভিলেন বানিয়েছিস। তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? তোর মতো মেয়ে কতটা বিষাক্ত হতে পারে তা জানলে আমি তোকে কখনো কাজিন হিসেবে পরিচয় দিতাম না। ঘৃণা আসতো আমার নিজের রক্তের ওপর। তার কথাগুলো তীরের মতো অনুর বুকে বিঁধছিল। সে আবারও গর্জে উঠল, তোর দিকে তাকাতো আমার গা গলিয়ে উঠছে। আমার ঘর থেকে এখনই বের হ। এই ঘরে, আমার জীবনে, আমার কোনো কিছুতেই তোর বিন্দুমাত্র অধিকার নেই। গেট আউট অফ মাই রুম অ্যান্ড লাইফ। সূর্য অনুকে সজোরে একটা ধাক্কা দিল। ধাক্কাটা এতই জোরে ছিল যে অনুর টাল সামলাতে না পেরে টেবিলের কোনায় গিয়ে পড়ল। হাতের কনুইতে প্রচণ্ড চোট লাগলো, কিন্তু সে শারীরিক ব্যথার চেয়েও সামনের মানুষটার বিষাক্ত কথাগুলো অনুর কলিজায় তীরের মতো বিঁধছিল। অনু ঝাপসা চোখে তার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগে দাদু অনুকে নিজে এই ঘরে দিয়ে গিয়েছিলেন। হাসপাতাল থেকে আজই ডিসচার্জ পেয়ে বাসায় আসার পর দাদু বলেছিলেন আজ থেকে অনুকে এই ঘরেই থাকতে হবে। অনু না চাইতেও দাদুর আদেশে বাধ্য হয়েছিল। সে ভাবেনি এই ঘরে ঢুকতেই এমন অভ্যর্থনা পাবে। অথচ কিছুদিন আগেও এই মানুষটাকে অনু নিজের জীবনের সব মনে করত, যাকে ঘিরে অনুর ছোট পৃথিবীটা ছিল, যার চোখের দিকে তাকিয়ে অনু বাঁচার রসদ পেত, যাকে এক পলক দেখার জন্য কত ব্যাকুল হয়ে থাকত। অথচ সেই মায়াবী চেহারার আড়ালে এমন একটা নিষ্ঠুর মানুষ লুকিয়েছিল, তাকে জানতো। কি হলো? ট্যাপ ট্যাপ করে দেখাচ্ছিস কেন? কথা কি কানে যাচ্ছে না? রুম থেকে বের হতে বলেছে। গেট আউট। সূর্য আবারও চিৎকার করে উঠল। তার চিৎকারে অনুর শরীরের রক্ত হিম হয়ে গেল। অপমানে আর কষ্টে অনুর চোখ দিয়ে অবিরাম পানি ঝরছিল। এত অপমানের পরে এই ঘরে এক সেকেন্ডও থাকার ইচ্ছা রইল না। অনু আর এক মুহূর্ত দাঁড়ালো না। টলতে টলতে ঘর থেকে বেরিয়ে আসতেই দেখলো করিডোরের সামনে সায়রা দাঁড়িয়ে, চোখ দুটো তারও ভেজা। স্বাভাবিক, তার ভালোবাসার মানুষ অন্য একজনকে বিয়ে করেছে, কষ্ট তো তার হবেই। অন্তত সবাই তাই ভাবছে। কিন্তু সায়রা কি জানেন, তিনি যতটুকু না সূর্যকে ভালোবেসেছেন তার চেয়ে সহস্র গুণ বেশি অনু তাকে আগলে রেখেছিল নিজের হৃদয়ের গহীনে, যে ভালোবাসার কোনো সীমা নেই। সায়রা অনুকে দেখে নিজের চোখের পানি মুছলেন, তারপর অস্ফুট স্বরেই বললেন। অনু তার ডাকে পাত্তা দিল না। করিডোরের এক কোণে নিঝুমও দাঁড়িয়েছিল, সেও ছলো ছলো চোখে তাকিয়েছিল। অন্যদিন হলে অনু তার কাছে ছুটে গিয়ে টুকরে কেঁদে উঠত, কিন্তু আজ অনুর হাত পা সব অবশ হয়ে আসছিল। নিঝুমও আজ এগিয়ে এলো না। সে এখনও অনুর ওপর রেগে আছে, কারণ তার মনের মানুষ ইস্তিয়াকও যে অনুকেই ভালোবাসে।
কি অদ্ভুত তাদের জীবনের এই চতুষ্কোণ সমীকরণ। তারা যাকে চায় সে তাদের চায় না, আর যে তাদের চায় তাকে তারা চায় না। অনু যখন নিজের ঘরে ঢুকছিল তখন দেখলো সূর্য ঘর থেকে বেরিয়ে এলো। সে একবার সায়রার দিকে, তারপর অনুর দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে গটগট করে নিচে নেমে গেল। যদিও অনু তার তাকানোর অপেক্ষা না করে দরজা বন্ধ করে দিল। অনু দেয়ালে টাঙানো মায়ের ছবির দিকে তাকালো, তারপর নিজের বাম হাতে সাদা ব্যান্ডেজটার দিকে। অনু আত্মহত্যা করতে চেয়েছিল ঠিকই, তবে সবাই যা মনে করেছে সৌর্যর জন্য আসলে তা পুরোপুরি সত্য নয়। বাবার দ্বিতীয় স্ত্রীর কিছু বিষাক্ত কথা আর নিজেকে নিয়ে দেওয়া তার অভিশাপের বোঝা বইতে না পেরে অনুর ঝোঁকের মাথায় এই ভুলটা করে ফেলেছিল, যার শাস্তি হয়তো এখন অনুকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। বাবা শব্দটা প্রতিটা মেয়ের কাছে আশ্রয়ের নাম হলেও অনুর কাছে একটা বিভীষিকা, কারণ অনুর বাবা থেকেও নেই। বাবা মাকে প্রচণ্ড ভালোবাসতেন, কিন্তু অনু যখন মায়ের গর্ভে এলো মা খুব অসুস্থ ছিলেন। ডাক্তার মাকে গর্ভপাত করার পরামর্শ দিয়েছিলেন, না হলে প্রাণের ঝুঁকি ছিল। বাবা রাজি থাকলেও মা একটা প্রাণ এইভাবে মেরে ফেলতে রাজি হননি। বাবা মায়ের ওপর রাগ করলেও মায়ের ভালোবাসার কাছে সবসময় মতো সেইবারও হেরে গিয়েছিলেন। অনু জন্মানোর সময় মা যখন সবাইকে ছেড়ে চলে গেল, সাথে সাথে অনুর বাবার কাছে অনু নামক সদ্য জন্ম নেওয়া শিশুটারও মৃত্যু হয়েছিল। এই বাড়ির বাকি সদস্যরা অনুকে আগলে রেখে বড় করেছেন। তারা অনুকে ভালোবেসে আগলে রাখলেও বাবার কাছে অনু অপয়া, আর অনুর জন্যই তার ভাইয়া অরণ্য ভাইয়া আজ পরিবারের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে। সত্যি কি অনু অপয়া? পৃথিবীতে কেউ তো অপয়া হয় না, এটা বিশ্বাস করতে নেই, অনুও করে না। দাদু অনুকে দেখাশোনার জন্য বাবার দ্বিতীয় বিয়ে দিয়েছিলেন, কিন্তু বাবা তার দ্বিতীয় স্ত্রীকে কোনোদিন গ্রহণ করতে পারেননি। সেই ক্ষোভের আগুনে অনুকে প্রতিনিয়ত পুড়তে হয়। বাবার দ্বিতীয় স্ত্রীর মতে অনুর জন্ম না হলে মা মরতেন না, আর তাকেও এমন ভালোবাসাহীন সম্পর্কে থাকতে হতো না, যেখানে এত বছর সংসার করেও সে মাতৃত্বের স্বাদ পায়নি। সূর্য অনুর চাচাতো ভাই হলেও তিনি অনুর কাছে কোনোদিন শুধু ভাই ছিলেন না। কবে কখন যে অনু তাকে ভালোবেসে ফেলেছিল নিজেও জানে না, কিন্তু আজ অনু নিজেকেই ঘৃণা করছিল, কারণ অনু এমন একজনকে ভালোবেসেছে যে অনুকে কোনোদিন ভালোবাসবে না। অনু এমন একজনকে চেয়েছিল যে অনুকে কোনোদিন চায়নি। অনুর জীবনে সেই অভিশপ্ত দিনটা শুরু হয়েছিল ঠিক 1 সপ্তাহ আগে থেকে। অনু তখন 17 উত্তীর্ণ, 18 পা দেওয়ার 10 দিন বাকি। বাড়ি জুড়ে ছোট চাচার প্রথম সন্তান এবং খানবাড়ির সবচেয়ে বড় মেয়ে রুকাইয়ার বিয়ের আয়োজন চলছিল। সেদিন সকালে, আমি আপনাকে ভীষণ ভালোবাসি সূর্য ভাই। কথাটা মুখ দিয়ে বের হওয়া মাত্রই অনুর গালে এক শক্তিশালী পুরুষের কঠিন হাতের সপাটে একটা চড় আছড়ে পড়ল। ঝনঝন করে উঠল অনুর মস্তিষ্ক, চোখের সামনে অন্ধকার নেমে এলো। হায়া, বড় ভাইকে প্রেমের প্রস্তাব দিস? লজ্জা করো না তোর? সূর্যর গর্জনে অনুর কলিজা শুকিয়ে এলো। অনু গাল চেপে ধরে ভাঙা গলায় বলল, আমি আপনাকে কখনো ভাইয়ের চোখে দেখিনি। কবে কখন থেকে যে আপনাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না সেটা। আবার নির্লজ্জের মতো ভালোবাসার কথা বলছিস? অসভ্য বেয়াদব মেয়ে, তোকে তো আজ কেটে কুচু কুচু করবো। বলে সূর্য গটগট করে পা বাড়ালো, যেন এক নিষ্ঠুর জল্লাদ। একটু পরেই সে ফিরে এলো, হাতে এক ধারালো রামদা নিয়ে। অনুর দিকে এগিয়ে এসে কোপ দিতেই অনু চিৎকার করে উঠল। না, ধরফর করে অনু উঠে বসলো। তার শরীর থরথর করে কাঁপছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। ডাগর ডাগর চোখ দুটোই তখন এক ভীত হরিণের আতঙ্ক। সে সপ্তদশী কন্যা, ইহেতা খান অনিন্দিতা, সবার আদরের অনু। সে ভাবল, সে কি ভোরের স্বপ্ন দেখল? ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? তবে কি তার এই স্বপ্নটা সত্যি হবে? এই ভয়ে যখন সে কুঁকড়ে আছে, ঠিক তখনই পাশ থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। এমনভাবে হাঁপাচ্ছিস কেন? নির্ঘাত সূর্য ভাইয়ার স্বপ্ন দেখেছিস? স্বপ্নে ওই কাঠখোট্টা আনরোম্যান্টিক লোকটা কি খুব বেশি রোম্যান্টিক হয়ে গেছিল নাকি? নিঝুম খিলখিল করে হেসে উঠল। অনু নিজেকে সামনে নিয়ে চোখ কটমট করে তাকালো। নিঝুম হাসতেই হাসতেই বলল, ওভাবে তাকিয়েছিস কেন? তোর হৃদয়ে রাজকুমার তো আজকেই আসছে। স্বপ্ন আর দেখতে হবে না, কাল সামনাসামনি দেখে নিস তাকে। আপু, আমি একটু আগে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি তাকে মনের কথা বলতে সে রুদ্রমূর্তি ধারণ করলো। বাস্তবেও যদি এমন হয়, সূর্য ভাই যদি আমার ভালো না বেশি সত্যি স্বপ্নের মতো আমার মারতে আসে। ধুর, ভালোবাসে না মানে? ভাইয়া তোকে অলরেডি ভালোবাসে। এই দেখ, আমাদের সব কাজিনদের মধ্যে ভাইয়া কিন্তু তোকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়, সবসময় আগলেই রাখে। তবে বড় চিন্তার বিষয় হলো আমাদের পরিবার। তুই তো জানিসই,
এই বাড়িতে কাজিন ম্যারেজ একদম নিষিদ্ধ। বড়রা কেউ এটা মেনেই নেবেন না। এখন তোকে এমন কিছু একটা করতে হবে যেন তুই এই বাড়িরই একজন হয়ে থাকতে পারিস। তোর ভালোবাসাটা যদি সত্যি হয় তবে এই কঠিন নিয়ম ভাঙার সাহস তো তোকেই দেখাতে হবে। নিঝুমের কথায় অনুর ঠোঁটের কোণে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। অনু দীর্ঘশ্বাস ফেলে বেশ গম্ভীর স্বরে বলল, আদরের আড়ালে যে করুণা লুকিয়ে থাকে আপু, সেটা বুঝতে আমার বাকি নেই। বাড়ির সবাই আমায় আগলে রাখেছে, কিন্তু সেটার কারণ ভালোবাসা নয়, সহানুভূতি। আমার মা নেই, বাবা আমায় দু চোখে দেখতে পারে না, আর বাবার দ্বিতীয় স্ত্রী তো আমাকে সহ্যই করতে পারে না। সূর্য ভাইয়াও হয়তো সেই করুণা থেকেই আমায় আগলে রাখে। তোমাদের প্রতি যে তার যে টান, আমার প্রতিও হয়তো সেই একই দায়বদ্ধতা। এর বেশি কিছু ভাবা আমার জন্য বিলাসিতা। অনুর কণ্ঠে ফুটে ওঠা বিষাদ আর চরম সত্যের হাহাকার দেখে নিঝুম থমকে গেল। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু পরক্ষণে আবেগপ্রবণ হয়ে অনুকে শক্ত করে জড়িয়ে ধরল। কাউকে লাগবে না তোর, আমি তোকে ভালোবাসি না। চল এখন উঠ, বাড়িতে বিয়ে আর তুই এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ওইদিকে রুকাইয়া আপুর কোনো হুঁশ নেই। লোকে বলে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির চোখে ঘুম নেই। যাই হোক, এ বিয়ের উসিলায় প্রথমবার ফুপিকে দেখব। খুব এক্সাইটেড লাগছে রে। জন্মের পর শুধু গল্প শুনেছি, আজ বাড়ির উৎসবটা সার্থক হবে। ফুপিরা কখন আসবে? শুনেছি আসতে আসতে রাত হবে। বাড়ির তিন কর্তা তো তাদের এয়ারপোর্টে আনতে গেল। সূর্য ভাইও কি যাবে? না, সেই কাজে ব্যস্ত, তাই যেতে পারবে না। কয়েকদিন পরেই তো সে ঢাকা থেকে স্থানীয়ভাবে এদিকের শাখার বদলই হয়ে আসবে, তাই কাজের চাপ বেশি। তবে কালকের মধ্যে ছুটি নিয়ে চলে আসবে বলেছে। এতদিন নিজের অনুভূতিকে সামনে রাখলো, প্রতিদিন তাকে সামনে থেকে দেখার পর অনু কিভাবে নিজেকে সামলাবে ভাবতেই তার দম বন্ধ হয়ে আসছিল। ও, তাহলে আমি কলেজ থেকে একবার ঘুরে আসি। আজ কলেজ যেতে হবে না, আমিও যাব না। বড় চাচু পারমিশন দিয়েছে, আমার আব্বু মেনে গেছে। আজ রিল্যাক্স কর। আজ তোমার ক্রাশ ইশতিয়াক স্যারের ক্লাস আছে। ক্লাসে না দেখলে তিনি তো আবার তার প্রাণের বন্ধু সূর্য ভাইয়ের কাছে নালিশ করে দেবে। ইশতিয়াক নামটা আসতেই নিঝুমের চোখ চকচক করে উঠল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ফুঁসে উঠেই বলল, ইশতিয়াক ভাইয়ার সব বন্ধুগুলো কেন জানি তারই মতোই নিরেট আর কাঠখোট্টা হয়। এদিকে যে আমাদের বাড়ির মেয়েকে তাদের বাড়িতে বিয়ে দিচ্ছি, সেই খাতিরেও তো একটু ছাড় দেওয়া উচিত। তুই বরং ওই কলেজ ছেড়ে আমার কলেজেই ভর্তি হয়ে যা। সূর্য ভাইয়া ওই ওমেন্স কলেজের বাইরে আমায় কোথাও যেতে দেবে না আপু। তোদের প্রেম তো গোপনে গোপনে অনেক দূর। নিজের প্রেয়সীকে কি কেউ এতগুলো পরপুরুষের মাঝে পাঠাতে চায়? বাজে কথা বলবে না তো আপু। তোমাকে তো ওই কলেজে ভর্তি করাতে চেয়েছিল, দাদুর কাছে কান্নাকাটি করে বেঁচে গিয়েছিলে, মনে নেই তোমার? ভুল করেছি। সূর্য ভাইয়ার কথা শোনা উচিত ছিল। অন্তত ইশতিয়াক ভাইয়াকে তোর মতো কাছ থেকে তো দেখতে পেতাম। আচ্ছা বাদ দে, দাদু ফুপিকে দেখলে কেমন রিয়াকশন দেবে বলতো? কি জানি, দাদু তো বড় চাচুকে বলেই দিয়েছে তার আশেপাশে যেন ফুপি না যায়, তাদের বোন যেন তারা নিয়েই থাকে। ফুপির পালিয়ে যাওয়াটা ঠিক হয়নি। দাদুকে বললে কি বিয়ে দিত না? বাদ দাও না আপু, বড়দের এসব নিয়ে আলোচনা না করাই ভালো। কেউ শুনলে খবর করে দিবে তখন। অরণ্য ভাইয়া কি বিয়েতে আসবে না? বলেনি কিছু? জানি না, জিজ্ঞেস করলে বলে সময় পেলে আসবে। আমার খুব খারাপ লাগে আপু, আমার জন্য ভাইয়া সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেল, অথচ আমি দিব্যি এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছি। আসলে ভাইয়া তার এই ছোট্ট বুড়িটাকে অনেক ভালোবাসে বলেই তো তাকে আগলে রাখতে বাবার অবাধ্য হয়েছিল। বাড়ির সবার সাথে যোগাযোগ না রাখলেও বোনকে তো সে এখনও পাগলের মতো ভালোবাসে। তাই চিন্তা করিস না, ভাইয়া নিশ্চয়ই আসবে। এবার একটু হাসতো। বলেই নিঝুম অনুকে সুরসুরি দিয়ে হাসতে লাগলো। অনু কোনোভাবে প্রাণ নিয়ে হাসতে হাসতে দৌড়ে পালালো। তারপর রেডি হওয়ার জন্য গিয়ে আলমারি খুলল। অনুর আলমারির একপাশে লুকিয়ে রাখা ছিল সূর্য ভাইয়ার অনেকগুলো ছবি, কিছু লুকিয়ে তোলা তো কিছু ফেসবুক থেকে কালেক্ট করা। প্রতিদিন এই স্থির চাউনির দিকে তাকিয়ে অনুর দিন শুরু হয়। কি দেখে হাসছিস রে? কিছু না। বলে অনু চট করে ছবিগুলো লুকিয়ে ফেলে কাপড় দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিল। খানবাড়িতে সেদিন উৎসবের আমেজ। একদিকে বাড়ির মেয়ের বিয়ে, অন্যদিকে 25 বছর পর ছোট ফুপি দিলারার প্রত্যাবর্তন। 25 বছর আগে ভালোবেসে ঘর ছেড়েছিলেন ফুপি। রাগ আর অপমানে দাদু তাকে ত্যায্য করেছিলেন। আজ বড় চাচুর উদ্যোগে এই অভিমান ভাঙার চেষ্টা চলছে। অনু রেডি হয়ে নিচে নামলো। কেন জানি সকালে অনুর কিছুই খেতে ভালো লাগে না, আর এই না খাওয়ার ফলে পেটে এমন গ্যাস জমেছে যে নিঝুম মজা করে বলে অনুর পেট নাকি আস্ত গ্যাসের সিলিন্ডার।
খাওয়ার অনীহা ঢাকতে অনুর ইচ্ছা ছিল সবার ব্যস্ততার মাঝে সটকে পড়ার, কিন্তু বাড়ির বড় গিন্নি চোখ এড়ানো দেয়। বড় মায়ের ডাকে মাথা নিচু করে অনু তার পাশে গিয়ে দাঁড়াতেই তিনি ওর কান টেনে ধরলেন। ফাজিল মেয়ে, আবারও না খেয়ে পালাচ্ছিস? আগেরবার না খেয়ে অসুস্থ হওয়ার পর আমার ছেলে আমায় যা শুনিয়েছিল, আজও কি তাই করবি? বড় মা, আজ তো সূর্য ভাইয়া নেই, তোমায় কেউ বকবে না, ছেড়ে দাও না, লাগছে তো। চুপচাপ টেবিলে গিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। অগত্যা অনু টেবিলে গিয়ে বসলো। সেখানে রিদান, রাফি, নিঝুম আর রুকাইয়া আপুও আছে। রিদান অনুর দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো। 8 বছরের ছোট রাফি তো খাবার নিয়ে লঙ্কা কাণ্ড বাঁধাচ্ছে। খানবাড়ির একমাত্র বাচ্চা প্রোডাকশন হাউস হলো ছোট চাচ্চুর পরিবার। 4 সন্তানের জনক জননী তারা। অনুর বাবা 2 জন সন্তান, অনু আর অরণ্য ভাইয়া। বড় আম্মুর শারীরিক সমস্যার কারণে সূর্য ভাইয়ের পর তাদের আর সন্তান হয়নি, তাই সূর্য ভাই সবার নয়নমণি। বাড়ির প্রথম সন্তান বলে তার শাসন আর গাম্ভীর্যই আলাদা। বড় মা জোর করে নিজের হাতে খাইয়ে দিলে অনু সোজা রিক্সা নিয়ে কলেজে গেল। কলেজের গেটে আসতে হাত ঘড়ির দিকে তাকিয়ে অনুর কলিজা কেঁপে উঠল। দেরি হয়ে গেছে। প্রথম ক্লাসটাই ইস্তিয়াক ভাইয়ার। তিনি ক্লাসে অনুকে না দেখলে সোজা ঢাকায় সূর্য ভাইয়ের কাছে নালিশ করবেন। কিছু না ভেবে এক ছুট দিতেই পায়ের সাথে কি যেন একটা আটকালো, আর অমনি আছাড় খেয়ে অনু পড়ে গেল। পায়ের নখের কানে উঠে দরদর করে রক্ত পড়তে লাগলো। ব্যথায় অনু ফুপিয়ে উঠল। ঠিক তখনই এক দীর্ঘদেহী পুরুষের ছায়া অনুর ওপর পড়ল। ইস্তিয়াক ভাইয়া। তিনি চারপাশে কোনো কিছু তোয়াক্কা না করে অনুর সামনে হাঁটু গেড়ে বসে পা টেনে নিলেন। উদ্বিগ্ন গলায় বললেন, কি হয়েছে অনু? কোথায় লেগেছে আমাকে বলো। আচমকা কারো স্পর্শে অপ্রস্তুত হয়ে অনু পা সরিয়ে নিল। লোকজন তাদের দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। কিছু হয়নি ইশতিয়াক ভাইয়া, সরি স্যার। কিচ্ছু হয়নি মানে? দেখছি রক্ত বেরোচ্ছে, তারপরও বলছো কিছু হয়নি। পায়ের দিকে দাও। তিনি হাঁক ডাক দিয়ে কলেজের স্টাফকে ডেকে বরফ আনালেন। অনু ব্যথায় ফুপিয়ে কাঁদছিল আর ইস্তিয়াক অপলক অনুর দিকে তাকিয়েছিলেন। অনুকে কাঁদতে দেখে যেন তার নিজের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। বরফ দিয়ে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে তিনি বললেন, চলো বাড়ি পৌঁছে দিয়ে আসি। তার কথায় অনু বেশ অবাক হলো। এত কঠোর নিয়মের মানুষটা আজ ক্লাস না নিয়ে অনুকে বাড়ি নিয়ে যেতে চাইছেন। মাঝে মাঝে তার কথায় অনু এর চেয়েও বেশি অবাক হয়। তিনি মাঝে মাঝে অনুকে খুব অদ্ভুত প্রশ্ন করতেন, যা অনু কিছুই বুঝতো না। তিনি বলতেন, অনু, তুমি কি চোখের ভাষা পড়তে পারো না? কখনো নিজের চারপাশের মানুষের চোখের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করেছো সেখানে কি লেখা আছে? আমার চোখের দিকে তাকিয়ে কিচ্ছু বোঝা যায় না অনু। অনু তখন বোকার মতো বলতো, কই, কিছুই তো বুঝলাম না। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলতেন, ঠিক আছে, আগে বড় হও, তারপর বুঝবা। ভাবনা থেকে বেরিয়ে অনু বলল, কিন্তু ক্লাস। এই পায়ে ক্লাস করার প্রয়োজন নেই। কাল এমনিতেও তোমাদের বাড়ি যাব, তখন আজকের ক্লাসের শিট দিয়ে আসবো। তিনি হাত বাড়িয়ে দিলেন। অনু কিছুটা দ্বিধা করে তার হাত ধরে গাড়িতে বসলো। অনুকে পৌঁছে দিয়ে তিনি অপেক্ষা করেননি, কলেজের উদ্দেশ্যে চলে যান। অনুর এই অবস্থা দেখে বাড়ির সবাই অস্থির হয়ে উঠল। ঠিক তখনই বাবা ড্রয়িং রুমে ঢুকলেন। অনুর পায়ের রক্তের দিকে এক পলক তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে গেলেন, যেন তার কাছে অনুর কোনো অস্তিত্বই নেই। অনু তার কেউ না। দূরে বাবার দ্বিতীয় স্ত্রীর মুখ গম্ভীর করে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই নিঝুম এসে একটা ফোন অনুর কানে ধরল। ওপাশ থেকে সেই গম্ভীর গর্জমান কণ্ঠস্বর ভেসে এলো, কালকে বাড়ি এসে তোর পা যদি আমি না ভাঙি, পা তোর একটা। সারাদিন লাফালাফি করা চাই তোর। এত কিসের তারা তোর? বেয়াদব, কাকে দেখে তো লাফালাফি করছিস? কথা বলছিস না কেন? কথা বল। ভয়ে ফোনটা অনু দূরে ছুঁড়ে ফেললো। তার বুক কাঁপছে। কাল সূর্য ভাই আসবে। অনু রুমের দরজা আটকে বসে থাকবে, নাহলে সূর্য ভাইয়া সত্যি কিছু একটা করে বসবেন। এর আগেও একবার সবার সামনে অনুকে 3টে চড় মেরেছিলেন। তখন অনু ছোট ছিল, এখন তো অনু বড় হয়েছে। এইবার এমন অপমানে আর ভালোবাসার মানুষের হাতে নির্যাতন হলে অনু তো লজ্জা আর দুঃখে সুইসাইড করে ফেলবে। হ্যাঁ, অনু কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। অতীত ভাবতে ভাবতে ক্লান্ত চোখে কখন যে ঘুমের রাজ্যে তলিয়ে গেল তা অনু জানে না। ঘুম ভাঙল সকালের প্রচণ্ড চিৎকারের শোরগোলে। নিচে নেমে যে দৃশ্যটা অনুর চোখে পড়তে বুক থপ করে উঠল, যেন শ্বাস গলায় আটকে গেল তার। নিচে মানুষের চিৎকার আর চেঁচামেচির শব্দে অনুর ঘুম পাতলা হয়ে গেল। গায়ে ওড়নাটা কোনো মতে জড়িয়ে নিয়ে সে নিচে ছুটল। তবে সিঁড়ির কাছে আসার পর আর পা চলল না, থমকে দাঁড়িয়ে গেল। নিচে যেন এক বিচার সভা বসেছে। দাদু এবং বড় চাচু শক্ত মুখে সোফায় বসে আছেন, আর তাদের সামনে নির্বিকার ভঙ্গিতে দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আছেন
আবরার খান সূর্য। তার পরনের কালকে সাদা শার্টটা এখন এলোমেলো, জায়গায় জায়গায় কাদা লেগে আছে, যেন কাদায় গড়াগড়ি খেয়ে এসেছেন। চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো রক্তবর্ণ হয়ে ফুলে আছে। অনু ভাবল, তিনি কি কোনো কারণে কান্না করেছেন, নাকি রাগে আর সারা রাতের নির্ঘুম ক্লান্তিতে টকটকে লাল হয়ে আছে। অনু তা বুঝতে পারল না। এই মানুষটাকে নিয়ে ভাবলে অনুর বুকটা যেন কেন হাহাকার করে ওঠে। এর আগে সূর্যকে এমন অবস্থায় একবারই দেখেছিল অনু, তখন সে ক্লাস 8-এ পড়ত। সেদিনও তার গায়ে কাদা ছিল। তিনি হুট করে অনুর ঘরে ঢুকে অনুর কোলে শুয়ে পড়েছিলেন। তিনি বলেছিলেন, অনু, আমার মাথায় একটু হাত বুলিয়ে দে প্লিজ, আমার ভীষণ কষ্ট হচ্ছে রে। সেদিন অনুর কোলে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠেছিলেন তিনি। তার শক্ত সামর্থ্য শরীরটা কান্নায় দুলছিল। তিনি আর্তনাদ করে বলেছিলেন, ও কেন এটা করলো? ওকে প্লিজ চলে আসতে বল, আমি আর পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি বলে যাচ্ছি। অনু অনু জানতো না তার কান্নার কারণ কী ছিল। ছোট অনু তখন ধারণা করেছিল তার বেস্ট ফ্রেন্ড সিয়াম সেদিন ইউকো পড়াশোনার জন্য চলে যাওয়ায় হয়তো তিনি কষ্ট পেয়ে কাঁদছিলেন। তাকে ওভাবে দেখে সেদিন অনুও কেঁদে দিয়েছিল। সূর্য মুখ তুলে অনুর দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন। তার চোখ রক্ত জবার মতো লাল ছিল। প্রথমবার চোখের সামনে কোনো পুরুষকে এইভাবে কাঁদতে দেখেছিল অনু, তাও তার সে শক্তপোক্ত সূর্য ভাইকে। তিনি অনুকে ধমকে বলেছিলেন, তুই কাঁদছিস কেন কাঁধি? কান্না বন্ধ করে পড়তে বস। বলেই তিনি উঠে চলে গিয়েছিলেন। কিন্তু অনু কান্না থামাতে পারেনি। কোনো এক অজানা কারণে সারা রাত কেঁদেছিল। পরদিন চোখ ফুলে কলাগাছ হয়ে গিয়েছিল অনু। বাড়ির সকলে ভেবেছিল অনু হয়তো কোনো কারণে কষ্ট পেয়ে কেঁদেছে। ভাইয়া সেবার অনুকে সারাদিন শহর ঘুরিয়েছিলেন মন ভালো করার জন্য, কিন্তু হয়নি। সেদিন প্রথমবার অনু বুঝেছিল সে ভয়ঙ্করভাবে সূর্য ভাইয়ার মায়ায় আটকে গেছে। যদিও সেদিন অনু জানতো না তার কষ্টের কারণ কী ছিল, কিন্তু আজ তাকে এই অবস্থায় দেখে অনুর বুক ফেটে কান্না আসছিল। আজ তার এই অবস্থার কারণ যে অনু, তা সে বেশ ভালোই বুঝতে পারছিল। সায়রাকে তিনি এতটা ভালোবাসেন তা অনুর সত্যিই জানা ছিল না। দাদু গম্ভীর স্বরে আবারও জিজ্ঞেস করলেন, কাল রাতে কোথায় ছিলে তুমি সূর্য? জবাব দিচ্ছ না কেন? অনুকে কেন তোমার ঘর থেকে বের করে দিয়েছিলে? দাদু, বিয়ে করেছে মানে তার সাথে সংসার করব, এমন কথা তো আমি দেইনি। আপনারা আমাকে বাধ্য করেছেন, তাই বিয়ে করেছি। এর চেয়ে বেশি কিছু আমার থেকে আশা করবেন না। দাদুর কণ্ঠ চড়ে গেল। সাথে অবাক হয়ে বললেন, আমরা তোমাকে বাধ্য করেছি কখন? অনু যখন হসপিটালে মরণাপন্ন ছিল, ইশতিয়াক যখন বিয়ের প্রস্তাব দিয়েছিল, তুমিই তো হুট করে কোথা থেকে কাজে নিয়ে এসে বললে যে তুমি অনুকে বিয়ে করবে। সূর্য আঙুল দিয়ে ভ্রু চুলকে নজর লুকে আমতা আমতা করে বলল, বলেছিলাম কারণ আপনারা আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছিলেন। এই বাড়িতে কাজিন বিয়ে এলাও না। তারপরও অনুর এক কথায় আপনি আমাকে ডেকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। বিয়ে করার শখ ছিল ওর, তাই ওর শখ পূরণ করে দিয়েছে। বিয়ে করে যে নাচানাচি করছিল তা তো দিয়েছে, এখন তো তার আরও নাচানাচি করা উচিত। এর চেয়ে বেশি আর কি চায় সে? ছেলের এমন ধৃষ্টতাপূর্ণ উত্তর শুনে বড় চাচু সজোরে টেবিল চাপড়ে দিয়ে উঠে পড়লেন। চর মেরে তোর গালে লাল করে দেব সূর্য। ছোট থেকে তোকে কিছু বলিনি বলে তোর ধরাকে সরাজ্ঞান করেছিস। বিয়েটা কি তোর কাছে ছেলে খেলা মনে হয়? মনে রাখবি, সব কিছুর একটা সীমা থাকে। ছেলের ওপর এমন আক্রমণ দেখে বড় মা আর চুপ থাকতে পারলেন না। সিঁড়িতে অনুকে দেখেই তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। তর্জনে উঁচিয়ে বললেন, আপনারা সবাই মিলে আমার ছেলের উপর এভাবে চড়াও হচ্ছেন কেন? একটা মেয়ের হাত কাটার দায় আমার ছেলের উপর চাপিয়ে তাকে যা তা বলেছেন। সবাই ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন বলে আমার ছেলে বাধ্য হয়েছে ওকে বিয়ে করতে। এটা কি জোর করা নয়? এখন জোর করে বিয়ে করিয়েও কি আপনাদের শান্তি হয়নি? এখন অন্তত আমার ছেলের পিছু ছাড়ুন। সে তো আপনাদের মান রাখতে নিজের সুখ আর ভালোবাসাকে বিসর্জন দিয়েছে। বড় চাচু স্তম্ভিত হয়ে বললেন, সুরাইয়া, তুমি এসব কি বলছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কেন বলবো না? কাল মুখ বুজে সব সহ্য করেছি, কিন্তু আমার ছেলের সাথে এমন অবিচার হতে থাকলে আমি আর চুপ থাকবো না। অনুর বুকটা প্রচণ্ড ব্যথায় টনটন করে উঠল। যে মানুষটা সবসময় অনুকে বুকে আঁকড়ে রাখতেন, যার মধ্যে নিজের মৃত মায়ের মমতা খুঁজে পেয়ে সারা জীবন বড় মা বলে ডেকেছিল অনু,
সে মানুষটাই আজ অনুকে সহ্য করতে পারছেন না। নিজের সন্তানের জন্য তিনি আজ অনুকে পর করে দিলেন। মায়েরা বোধহয় এমনই হয়, নিজের সন্তানের জন্য তারা পুরো পৃথিবীর সাথে লড়তে পারে, আবার অন্য কারোর জীবন ছাড়খাড় করতেও দ্বিধা করে না। সায়রা তখন পেছন থেকে এসে দাঁড়ালেন। হয়তো তিনিও এতক্ষণ বাইরে ছিলেন, হয়তো সূর্য আর তিনি সারা রাত একসাথেই ছিলেন। ভাবতেই অনুর দম বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে বাবার দ্বিতীয় স্ত্রী মুখ ঝামটা দিয়ে বলে উঠলেন, বাবা, আপনার একবার আমাদের সূর্যের কথা ভাবা উচিত ছিল। ছেলেটা সায়রাকে ভালোবাসতো, আর আপনি তাকে এমন একটা অপয়া মেয়ের সাথে জুড়ে দিলেন যে কিনা জন্মে তার মাকেই শেষ করে। কথাটা তিনি সম্পন্ন করতে পারলেন না। সূর্য রক্তচক্ষু নিয়ে তাকাতে তিনি কথা গিলে নিলেন। অনু আর সেখানে এক মুহূর্তে দাঁড়াতে পারছিল না, চোখ ফেটে কান্না আসছিল। যতবার সে সামলে উঠতে চায়, ভাগ্য যেন ততবার তাকে পুড়িয়ে দেয়। সায়রার দিকে একবার অনুর চোখ পড়ল। তিনি করুণ চোখে সূর্যের দিকে তাকিয়ে আছেন। অনু জানে না এই সম্পর্কে আসলে তৃতীয় পক্ষকে, সায়রা নাকি অনু নিজে। অনু ছুটে সোজা ছাদে চলে গেল তার প্রিয় কাঠগোলাপ গাছটার কাছে। এটা নাকি অনুর মায়ের প্রিয় ফুল ছিল, তাই হয়তো এই ফুলের প্রতি অনুর টানটা অন্যরকম। অনু মনে মনে এক চরম সিদ্ধান্ত নিল, ভয়ঙ্কর সিদ্ধান্ত। এটাই সবার জন্য ঠিক হবে, অনু, সূর্যর এবং পরিবারের সকলের জন্য। এখন শুধু দাদুকে একা পাওয়ার অপেক্ষা। স্থির আকাশের দিকে তাকিয়ে অনু ডুব দিল 1 সপ্তাহ আগের সেই স্মৃতিতে, যেদিন অনুর জীবনে সায়রার আগমন ঘটেছিল। সেদিন রাতে বাড়ির প্রতিটি সদস্যের মনে এক অস্থির অপেক্ষা। একমাত্র দাদাজান ছাড়া সবাই ড্রয়িং রুমে। তার অমতে ছোট ফুপি বাড়িতে আসছে। এই কাণ্ড তিনি মানতে পারছেন না। যদিও মনে মনে তিনিও হয়তো চেয়েছিলেন ফুপি ফিরে আসুক, তবু তার জেদ আকাশ ছোঁয়া। খানবিলার সদর গেটের সামনে দুটো বড় গাড়ি থামল। গাড়ি থেকে নামলেন ফুপি দিলারা, বেশ স্বাস্থ্যবান আর আভিজাত্যের ছাপ তার অবয়বে। বড় মা হাসি মুখে এগিয়ে গিয়ে বললেন, আমেরিকার ননদ, অবশেষে আপনার দেখা পেলাম আমরা। কেমন আছেন ভাবি? ভাবিনি আপনাদের আর কোনোদিন দেখতে পাবো। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব ননদিনী। বড় মা তার ছোট চাচি তাকে দেখেই জড়িয়ে ধরলেন। ননদ ভাবির এমন মিলন সচরাচর দেখা যায় না। অনু নিঝুম আর রিদান রাফি অবাক হয়ে দেখছিল বড়দের এই আবেগজনিত মিলন। তখনই গাড়ি থেকে এক সুন্দরী যুবতী মেয়ে নামল। হালকা লালচে চুল, টানা টানা বড় চোখ আর পরনে লং গাউন। মেয়েটার রূপ যেন কোনো অপসরীকে হার মানাবে, যদিও পোশাকটা নিয়ে তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। মনে হচ্ছে পোশাকটা তার ইচ্ছার বিরুদ্ধে পরানো হয়েছে, তবু সে সেটা সামলে চলেছে। তার এক হাতে ধরা ছোট একটা বাচ্চা ছেলের হাত। ফুপি পরিচয় করিয়ে দিলেন, ও আমার বড় মেয়ে সায়রা, আর ও ছোট ছেলে ববি। ওদের বাবা অফিসের কাজে আটকে গেছে, 2-3 দিন পরেই চলে আসবে। রাফি ববির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপু, ববি আবার মানুষের কেমন নাম? আমাদের চৌরাস্তার মোড়ের কুকুরের একটা বাচ্চা আছে না লাল রঙের, আমি তো ওকে ববি নামে ডাকি। অনু ফিসফিসিয়ে ধমক দিল, চুপ কর, বড়দের কানে গেলে কান লাল করে দেবে। বড় মা সায়রার চিবুক ছুঁয়ে বললেন, মাশাল্লাহ, মেয়ে তো দেখি জান্নাতের হুর। কার মেয়ে দেখতে হবে না? ফুপি তারপর জিজ্ঞেস করলেন, তা যার জন্য আসলাম সেই বিয়ের পাত্রী কই? রুকাইয়া এগিয়ে আসতে ফুপির চোখ ছলছল করে উঠল। নিশ্চয়ই মনে নেই তোর ফুপুকে? নাক থাকবারই কথা। তখন তো ছোট ছিলি, কত বড় হয়ে গেছিস। বিয়ে হচ্ছে, দোয়া করি অনেক সুখী হ মা। হঠাৎ বড় মা হাসি মুখে বলে উঠলেন, রুকায়রার পরে সিরিয়ালে তো আমাদের এই সায়রাত মামুনি আছে। আমাদের সায়রা মামুনির বিয়েও কিন্তু এই বাড়িতে বসেই হবে। কি বলো মামুনি, রাজি তো? সায়রা কিছুটা লজ্জা পেল। বড় মার কথাগুলো অনুর মোটেও ভালো লাগলো না। অনু বারবার সুন্দর মানুষের প্রশংসা করতে ভালোবাসে, সায়রাকে দেখেও ভালো লেগেছিল, কিন্তু বড় মার এই বিয়ের প্রসঙ্গটা যেন অনুর মনে কাটার মতো বিঁধল। অনু ওখান থেকে সরে যেতে নিলেই ফুপি ডেকে উঠলেন, তুমি কোথায় যাচ্ছ? পরিচয় তো হলো না। নাম কি তোমার? কার মেয়ে তুমি? ছোট কাকিমণি অনুকে তার সামনে নিয়ে গিয়ে মাথায় চুমু দিয়ে বললেন, ও হলো আমাদের অনু, এই বাড়ির আলো, মেজো ভাইজানের মেয়ে। ফুপি ছলছল চোখে অনুকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেয়ে বললেন, কেমন আছিস মা? তোর মায়ের সাথে শেষ যখন ফোনে কথা হয়েছিল, তুই তখন তার পেটে ছিলি। তার কত আশা ছিল তোকে নিয়ে। সে যে এইভাবে অকালে চলে যাবে ভাবিনি। খবর পেয়েও একটা বারের জন্য মুখটাও দেখতে আসতে পারিনি। অনু অবাক হয়ে তাকালো। আমার মায়ের সাথে আপনার যোগাযোগ ছিল ফুপি? কেউ তো কোনোদিনও বলেনি। কারণ তখন বাড়ির কারোর সাথে যোগাযোগ না থাকলেও তোর মায়ের সাথে আমার যোগাযোগ ছিল। সে যে আমার সবচেয়ে প্রিয় সই ছিল রে।
এই বাড়িতে তার আসা যাওয়া, মেজ ভাইজানের নজরে পড়া, আর তারপরে বিয়ে, সব আমার চোখের সামনে হয়েছে। আমার অরণ্য কোথায়? সে কি বাড়িতে আসে না? আমি আসবো শুনেও কি একবার দেখা করতে আসবে না? আসবে, তার বুড়ি একমাত্র ডাক দিলেই দৌড়ে চলে আসবে। আর আমার আদরের সৌর্য কই? সারাটাক্ষণ যে আমার আঁচল ধরে ঘুরত, সে আমাকে এয়ারপোর্টেও নিতে গেল না। সূর্য তো ঢাকাতে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে, কাল চলে আসবে। আজকে নাকি খুব ব্যস্ত। তোমার বড় ভাই জানতো ছেলেকে ব্ল্যাকমেল করে এখানে আনছে, তাই ছেলে রেগে আছে। বড় ভাইজান তো ঠিকই করেছে, একটা মাত্র ছেলে বাড়ির, পরিবার থেকে দূরে থাকবে কেন? তোমরাও আর দূরে থাকতে পারবে না। একবার যখন এসেছো, এবার 1 মাসের আগে ছাড়ছি না। ওরে বাবারে, 1 মাস? মম না থাকলেও আমি থাকবো, বিকজ আমি তো পুরোপুরি এখানে সেটেল হওয়ার প্ল্যান নিয়ে এসেছি। আই এম সো এক্সাইটেড। ছোট চাচি সাইরার মাথায় হাত ছুঁয়ে আদর করে দিলেন। ববি হাই তুলে বলল। বাবার দ্বিতীয় স্ত্রী আকবরী কুলসুম খালাকে ডেকে বললেন তাদের রুমে নিয়ে যেতে। কুলসুম খালা যাওয়ার সময় অনুয়ান নিজমের পাশে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, তোমরা তোমাগোই বিদেশি ভাই বোনগুলার থাইকা দূরে থাইকো। কেন? কেমন যেন ব্রিটিশ ব্রিটিশ ভাব, আমার ভালা লাগে নাই। পিচ্ছিটাও ইংরেজি মারায়। কুলসুম খালার কথা অনুয়ান নিজম ঠিক করে হেসে দিল। দাদুর রাগের কারণে ফুপি সেদিন তার রুমে যাওয়ার সাহস পেল না। উৎসবের আমেজে বাড়ির সবাই বিখু। রাতে অনেক আড্ডা হলো। সাইরাকে যতটা মজার আর ইগোওয়ালা ভেবেছিল অনু, সাইরা আসলে তেমন নয়। কয়েক ঘন্টার মধ্যে এসে সবার আপন হয়ে গেল। কাজিনদের মধ্যমণি হয়ে উঠল সে। আর অনুর তাকে প্রথম দেখাতেই খুব পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু সে পছন্দ বড্ড ক্ষণস্থায়ী হলো। কারণ সাইরা নিজের অজান্তেই অনুর প্রিয় জিনিসগুলো ভাগ্য জুড়ে পেতে শুরু করলো। আর অনু দুর্ভাগ্যবতী হয়ে রইল সেদিন থেকে, যেদিন সূর্য বাড়িতে এলো। লনের ঘাসে বসে বড়রা চায়ের আসরে মগ্ন, ছোটরা ছোটাছুটিতে ব্যস্ত। আর সাইরা সকালের স্নিগ্ধ পরিবেশে শুভ্রসন খান ভিলার অন্দরমহলটা সেদিন বেশ জমজমাট ছিল। লনের সবুজ ঘাসের ওপর বড়রা চায়ের আসরে মশগুল, ছোটদের ছোটাছুটিতে চারপাশ মুখর। আর সায়রা, তিনি নির্বিকার চিত্তে অনুর প্রিয় দোলনাটায় বসে আছেন, কানে ইয়ারপ্যাড গোচা, নিবিষ্ট মনে ট্যাবে মগ্ন। ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়িয়ে দৃশ্যটা দেখে অনুর বুকের ভেতরটা অভিমানে চুরমার হয়ে গেল। ওই দোলনাটা শুধু অনুর, ওখানে সে ছাড়া কাউকে বসতে দেয় না। অথচ সাইরা কত অবলীলায় সেখানে দখল জমিয়েছেন। নিজের প্রিয় জিনিসের ওপর অন্য কারো ভাগ বসানো মেনে নেওয়ার মতো অত উদার অনু অন্তত ছিল না। অভিমানে মুখ ফুলিয়ে বারান্দা থেকেই অনু সোজা রুমে ঢুকে পড়ল। নিচে আর নামলো না। সকাল থেকে কেউ কিছু জিজ্ঞেস করলেই না বা বলে এড়িয়ে গেল। নিঝুম কয়েকবার ডাকতে গেলেও অনু সাড়া দিল না, যেন মুখে কুলু পেটেছে। সে মনে মনে নিজেকে বোঝালো, কয়েকদিনের জন্যই তো এসেছে, আবার তো চলেই যাবে। অতিথি মানুষ, বসুক না। কিন্তু অবাধ্য মন কি আর প্রবোধ মানে? নিজের প্রিয় জিনিসে ভাগ বসানো যে কতটা কষ্টের তা শুধু ভুক্তভোগীরাই জানে। তার উপর কালকের পায়ের ব্যথাটা আজ যেন আরও ঝাঁকিয়ে বসেছে। সকালবেলায় রুকাইয়া এসে নিজের হাতে খাইয়ে দিয়ে গেছে, সাথে বোনাস হিসেবে জুটেছে হাজারো বকা। আজ বাদে কাল আপু বিয়ে করে চলে যাবে, তখন অনুর কি হবে? সত্যি বলতে ইদানিং কোনো এক অজানা কারণে অনুর চেয়ে অনুর জীবন নিয়ে রুকাইয়ারই যেন ভাবনা বেশি। হওয়ারই কথা। বড় বোনেরা তো মায়ের সমতুল্য হয়। এর জন্যই হয়তো লোকে বলে বড় বোনদের গা থেকে নাকি মায়ের শরীরের গন্ধ আসে। রুকাইয়া আপন না হয়ে অনুর জন্য যা করে তা কোনো আপন বোনের চেয়ে কম নয়। আগে সূর্যই অনুকে সবসময় আদর করে খাইয়ে দিত। সে বলতো, এই বুড়ি, এত কম খেলে মানুষ হবে কি করে? নিজেকে তো একটু যত্ন করতে হবে নাকি? একদম হাড্ডিসার হয়ে যাচ্ছিস। সূর্যের কথা মনে পড়তে অনুর বুকটা হু হু করে উঠল। বাবার দ্বিতীয় স্ত্রী যখন অনুর কোনো অনুমতি না নিয়ে অনুর মায়ের একমাত্র স্মৃতি বিজড়িত শাড়িটা অন্য একজনকে দিয়ে দিয়েছিলেন, অনু কেঁদে তাকে অনেক কথা বলেছিল, যার জবাবে সে শুধু অনুকে আর অনুর মৃত মাকে নিয়ে বিষাক্ত কথা শোনাচ্ছিল। তখন অরণ্য হুট করে এসে সব শুনে ফেলে এবং তাকে অনেক কড়া কথা শোনায়। এমনকি সেই দিন সে বাবাকে পর্যন্ত ছাড়েনি। বাবা তখন চড়া গলায় অরণ্যকে উদ্দেশ্য করে বলেছিলেন, সারাদিন আমার টাকা উড়িয়ে আমার মুখে মুখে তর্ক করিস, ভুলে যাস না
যার জন্য আজ তোর মা আমাদের সাথে নেই, সে মেয়ের হয়ে তুই তোর বাবার মুখে মুখে তর্ক করছিস? এই মেয়েকে যে এখনো আমি আমার বাড়িতে পালছি, এটাই তো ওর অনেক বড় ভাগ্য। অরণ্য সেদিন ভীষণ রেগে গিয়েছিল, বাবাকে কঠোর গলায় বলেছিল, মা মোটেও অনুর জন্য মারা যাননি। জন্ম ও মৃত্যু কারোর হাতে থাকে না আব্বু। আমার বোনকে আপনাকে আর পালাতে হবে না, আমি নিজে ওর সমস্ত দায়িত্ব নিতে পারবো। আপনি বরং আপনার স্ত্রীর মৃত্যু শোক পালন করুন, দয়া করে আমার বোনকে অপবাদ দেওয়া বন্ধ করুন। অরণ্য সেদিন এতটাই রেগে গিয়েছিল যে অনুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, কিন্তু বাড়ির সকলেই তাদের আটকে দেয়। অনু, দাদু আর বড় আম্মুদের ছাড়তে চায়নি, কিন্তু অরণ্য এই বাড়িতে এক মুহূর্ত থাকতে রাজি হলো না। শেষমেশ অনুকে রেখে যেতে বাধ্য হয়েছিল সে। অরণ্য এক বছরে এই বাড়ি ছেড়ে চলে গেল। সে এখন আর বাবার থেকে টাকা নেয় না। এখন সে নিজে চাকরি করে প্রতি মাসে নিয়ম করে অনুর জন্য টাকা পাঠায়, যাতে কারো দয়ায় অনুকে চলতে না হয়। পড়াশোনার সব খরচ সে একা বহন করে। প্রথম প্রথম বড় চাচ্চুর রাগ হলেও অরণ্যের এই আত্মসম্মানের কাছে হার মেনে নিয়েছেন। রুকাইয়া খাইয়ে দিয়ে যাওয়ার পর অনু বই নিয়ে বিছানায় একা বসে রইল। পায়ের ব্যথাটা ভীষণ বাড়ছে। নিচে লনে তখন অন্য দৃশ্য। রাফি সাইরার পাশে গিয়ে ঘেঁষে বসলো। কি দেখো আপু? এই তো টম ক্রুজের মুভি, আমার ফেভারিট হিরো, বলতে পারো হি ইজ মাই ক্রাশ। রাফির কাছে সাইরাকে মোটেও খারাপ লাগেনি। কাল রাতে এসেছে, অথচ এর মধ্যে সবার সাথে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। একটু কম কথা বলে, তবে গুছিয়ে কথা বলে, ঠিক যেন রুকাইয়া আপুর প্রতিচ্ছবি। অনু আর নিঝুম দুজনেই বাচাল, কেউ কারে কম যায় না। রাফি সুযোগ বুঝে সাইরার কানে গোজা ইয়ারপাডগুলো টান দিয়ে দৌড় দিল। সাইরা আচমকা এই কাণ্ডে হকচকে গেল, পরক্ষণেই হেসে উঠল। ব্যাড বয়, গিভ ইট টু মি। সে রাফির পিছু ছুটতে শুরু করলো। ববি আর রিদানও তাতে যোগ দিলে মুহূর্তেই পরিবেশটা কলকলিয়ে উঠল। আচমকা পা পিছলে পড়ে যেতে সায়রা ভয়ে চোখ বুজে ফেলল, কিন্তু সে কোনো ব্যথা অনুভব করলো না, বরং অনুভব করলো কোনো এক বলিষ্ঠ হাত তাকে আগলে রেখেছে। সায়রা ধীরে ধীরে চোখ খুলল। সামনেই দাঁড়িয়ে এক গম্ভীর ও আকর্ষণীয় পুরুষ। তীক্ষ্ণ ও শক্ত চোয়াল, সুঠাম দেহ, হালকা ট্রিম করা দাড়ি, চোখে দামি সানগ্লাস আর সিল্কি চুলগুলো বাতাসে অবিন্যস্তভাবে উড়ছে। তার চোখের ওই শীতল দৃষ্টিতে যে কোনো মেয়ে প্রথম দেখাতেই টুপ করে প্রেমে পড়ে যেতে বাধ্য। সাইরাও প্রথম দেখায় মুগ্ধ হলেও পরক্ষণে সূর্যর কথায় তার মন বিষিয়ে গেল। সূর্য তিক্ত স্বরে বলল, কমন সেন্স কি একদম লোপ পেয়েছে? এত বড় মেয়ে হয়ে এভাবে বাড়ির বড়দের সামনে দাপাদাপি করছেন কেন? লজ্জা শরম কিছু নেই? বাড়িটাকে কি খেলার মাঠ মনে হয়? এরা বাচ্চা, কিন্তু আপনি তো বাচ্চা নন। সাইরার ভ্রু কুঁচকে গেল। তড়িৎ উত্তর দিল সে, আপনাকে তো আমি ধরতে বলিনি মিস্টার, ধরেছেন কেন? নিজেই ধরে আবার উল্টাপাল্টা বলছেন। কথাটা শেষ হতে সূর্য তাকে এক ঝাটকায় ছেড়ে দিল। সাইরা অপ্রস্তুত হয়ে ধপ করে নিচে পড়ে গিয়ে ব্যথায় কোকিয়ে ওঠে। সূর্য নিস্পৃহভাবে বললেন, ধরার জন্য সরি, বাট ছাড়ার জন্য আই এম নট সরি। ইটস ইয়োর ফল্ট, নট মাইন। সাইরার চোখ ছলছল করে উঠল, রাগে গা কাঁপছে তার। সে উঠে দাঁড়িয়েই বলল, অসভ্য, ম্যানারলেস, নিজেকে কি মনে করেন আপনি? হ্যাঁ। সূর্যের রাগ যেন সপ্তম আকাশে চড়ে গেল। নিজের বাড়িতে দাঁড়িয়ে এক মেয়ের কাছ থেকে ম্যানারলেস অপবাদ শুনতে হবে, তার উপর এত বড় মেয়ে, অথচ গায়ের পশ্চিমাদের মতো পোশাক, যা এই রক্ষণশীল বাড়িতে বেমানান। বাড়িতে এত বয়স্ক পুরুষ মানুষের সামনে এইভাবে অগোছালো পোশাক থাকার পর সে আবার তাকে ম্যানার্স শেখায়। সূর্য আর দ্বিতীয়বার সাইরার দিকে তাকালো না। তিনি বেশ করেই বুঝতে পারলেন এটা তার আমেরিকান ফুপির কোনো প্রোডাক্ট হবে, কিন্তু শক্ত মুখেই বললেন, অতিথি, তাই এবারের মতো বেয়াদবি মাফ করলাম। নেক্সট টাইম এমন ব্যবহার করলে চড়িয়ে গাল লাল করে দেবো মেয়ে। বড়দের সম্মান দিয়ে কথা বলতে শিখুন। বলেই সে গদগদ করে হেঁটে চলে গেল। সূর্য সোজা বড়দের সাথে কুশল বিনিময় করতে গেল, আর সায়রা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। প্রথম দেখায় কোনো মানুষের সাথে এমন বাজে ইমপ্রেশন হতে পারে তা হয়তো সায়রার ধারণার বাইরেই ছিল। সূর্য সোজা বড়দের সাথে কুশল বিনিময় করে কিছুক্ষণ গল্প করলেন। ফুপি তো অনেক বছর পর তার আদুরের ভাতিজাকে পেয়ে জড়িয়ে ধরে আবেগে ভাসছিলেন। ড্রয়িং রুমে কিছুক্ষণ আলাপ আলোচনা চলল। সূর্য সবার থেকে বিদায় নিয়ে বিশ্রাম নিতে নিজের রুমের দিকে পা বাড়ালেও হুট করে দিক পরিবর্তন করে অনুর ঘরের দরজায় এসে দাঁড়ালেন। দরজায় কড়া নেড়ে গম্ভীর কণ্ঠে ডাকলেন, আনু,
সূর্যর এই গম্ভীর কণ্ঠস্বর শুনে অনুর পিলে চমকে গিয়েছিল। ফোনে বলা সেই শাসানিগুলো মনে পড়তেই গলা শুকিয়ে কাট। অনু নিশ্চিত ছিল আজ তার কপালে নির্ঘাত শনি আছে। বইটা একপাশে সরিয়ে তড়িঘড়ি করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর নাটক শুরু করলো অনু। সূর্য ঘরে ঢুকলেন। অনু অনুভব করলো তিনি স্থির দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছেন। তারপর ধীর পায়ে এগিয়ে এসে পায়ের কাছে কাঁথাটা সরিয়ে দিলেন। হাতে কিছু একটা নিয়ে অনুর ব্যান্ডেজ করা পাটা সূর্য খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করতে শুরু করলেন। অনু একটু কায়দা করে এক চোখ খুলে দেখার চেষ্টা করলো তিনি কি করছেন, কিন্তু সেই ধুরন্ধর লোকটার তীক্ষ্ণ নজর এড়ানো কি এতটাই সহজ? তিনি নিচু স্বরেই বললেন, নাটক বন্ধ করে উঠে বস, আজকে তোর সাথে অনেক বোঝাপড়া আছে আমার। ধরা পড়ে গিয়ে অনু মিনমিন করে উঠে বসল। সূর্য অনুর সামনে এক কদম মুখোমুখি বসলেন। তার চোখের চাউনি বলছে তিনি তুখোড় রেগে আছেন। চোয়াল শক্ত করে তিনি জিজ্ঞেস করলেন, কিভাবে হয়েছে এটা? দৌড় দিতে গিয়ে। কেন দৌড় দিয়েছিলে? ক্লাসে দেরি হয়ে গিয়েছিল তাই। ক্লাসে তোর জন্য কে অপেক্ষা করছিল রে, যার জন্য তোর এত তাড়া ছিল? অনু সূর্যের চোখের দিকে তাকিয়েছিল। সূর্য এমনভাবে তাকিয়ে আছেন যেন অনুর মনের ভেতরটা পড়ে ফেলছেন। অনু জানে না কেন ঝোঁকের মাথায় মুখ দিয়ে বেরিয়ে গেল, একজন আছে যার জন্য আমাকে প্রতিদিন দ্রুত যেতে হয়, দেরি হলে সে খুব মাইন্ড করে। সূর্যের মুখটা মুহূর্তেই থমথমে হয়ে গিয়েছিল। বিদ্রুপের স্বরে বললেন, উফ, কি প্রেম! দেরি হলে সে মাইন্ড করে। তা কে সে, ছেলে নাকি মেয়ে? অবশ্যই ছেলে। কে কে বললি? আরেকবার বল, শুনতে পাইনি আমি। নাক টিপলে এখনো দুধ বের হয়, তার আবার একজন আছে, সে আবার ছেলে। তোর কলিজা দেখে আমি অবাক হচ্ছি অনু। বয়স কত তোর? এখন মাইন্ড করা কাকে বলে সেটা আমি তোকে দেখাচ্ছি। তোর দৌড়ানোর স্বাদ আমি মিটিয়ে দেবো আজ। বলেই সূর্য আশেপাশে কিছু একটা খুঁজতে শুরু করলেন। তার হাত গিয়ে পড়ল পড়ার টেবিলতে থাকা অনুর স্টিলের স্কেলটার ওপর। সেটা হাতে নিতেই অনুর আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। সে ভয়ে তোতলাতে তোতলাতে বলে ফেলল, আমি তো তোমার কথা বলেছি। ক্লাসে না দেখলে ইশতিয়াক ভাইয়া তোমার কাছে নালিশ করে, আমি সেটাই বলেছি, অন্য কিছুই না, সত্যি বলছি। কিন্তু সূর্য থামলেন না। সেই স্কেলটা হাতে নিয়ে অনুর দিকে ধীর পায়ে এগিয়ে আসছিলেন। অনুর তখন নাভিশ্বাস ওঠার মতো অবস্থা, হার্টবিট যেন গলার কাছে এসে লাফাচ্ছিল। হুট করে মাথায় এক বুদ্ধি আসতে অনু জ্ঞান হারানোর ভান করে বিছানায় এলিয়ে পড়ল। সেদিন সূর্য বোধহয় সত্যি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। তার হাতের স্কেলটা হাত থেকে পড়ে গেল। তিনি অস্থির হয়ে অনুর গালে হাত রেখে ডাকতে শুরু করলেন, আয় অনু, কি হয়েছে তোর? আয়, আমি তো মারিনি, তাকে আমার দিকে, চোখ খোল। আয় আয় ছোট পাখি, প্লিজ চোখ খোল। আমি কিছু করিনি অনু, আমার দম আটকে আসছে, চোখ খোল প্লিজ। সত্যি বলতে সূর্যর মুখে এই ছোট পাখি ডাকটা অনুর কাছে সবচেয়ে প্রিয়। যদিও তিনি অনুকে সবসময় ডাকতেন না, নিজের যখন মনে হতো শুধু তখনই একবার ডাকতেন। সূর্য সেই গগনবিদারী চিৎকার শুনে বাড়ির সবাই হন্তদন্ত হয়ে ছুটে এসেছিল। ছোট চাচু তো ভয়ে ডাক্তারকে কল করেই দিয়েছিলেন। সবাই যখন দিশেহারা, তখন কুলসুম খালা ভিড় ঠেলে সামনে এসে বললেন, আরে ডাক্তার লাগবো না, সূর্য বাবা আমার এই জুতাটা শুকাইয়া ধরো নাকের কাছে, দেখবা ঠাস কইরা ঠিক হইয়া যাইব। সূর্যর এমন অবান্তর কথা শুনে রাগী চোখে খালার দিকে তাকালেন, কিন্তু খালা কোনো তোয়াক্কা না করেই নিজের পায়ের জুতো খুলে অনুর নাকের কাছে আনতে চাইলেন। দুর্গন্ধে অনুর নাড়ি ভুড়ি উল্টে আসার উপক্রম। এক ঝটকে অনু চোখ মেলে বসে পড়ল। জুতো শুকাবো কেন? আমার তো কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। মুহূর্তে সবার চোখ কপালে উঠে গিয়েছিল, কিন্তু সূর্যের মুখটা থমথমে হয়ে রইল। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে উঠেছিল। সে আগুনের মতো দৃষ্টির দিকে তাকাতে না পেরে অনু চোখ নামিয়ে নিল। এতক্ষণ এটা কি ছিল? নাটক? আমার সাথে নাটক করছিলি তুই? আমাকে ওভাবে ছটফট করতে দেখেও তুই চুপ করেছিলি? আসলে আমি। কিন্তু কথা শেষ হওয়ার আগে সপাটে এক চড় এসে লাগলো অনুর গালে। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সূর্য দাঁতে দাঁত চেপে বললেন, ম্যাচিউরড বাচ্চা একটা। তোদের মতো বাচ্চারা সবসময় অন্যকে কষ্ট দিয়ে মজা পায়, তোরা কখন অন্যের অনুভূতি বুঝিস না। সূর্য সূর্য সোজা হয়ে দাঁড়িয়ে কঠোর গলায় বললেন, তোমাদের মেয়েকে বারণ করে দিও চাচ্চু, নেক্সট টাইম যেন আমার সাথে এমন নাটক করার দুঃসাহস না করে।
বলেই তিনি গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। সবাই তখন অবাক হয়ে ভাবছিল ঘটনাটা আসলে কি ঘটলো। অনুরও একই অবস্থা। সেই কঠোর চর আর তার অদ্ভুত কথার মানে অনু সেদিন কিছু উদ্ধার করতে পারল না। গালে হাত দিয়ে ঠোঁট উল্টে ছলছল চোখে তাকিয়ে রইল। বড়মা অনুকে জড়িয়ে ধরলেন। নিঝুম এতক্ষণে ঠোঁট চেপে হাসি আটকে রাখলেও সূর্য রুম থেকে বের হতেই ফিক করে হেসে দিল। তোর কালকে দেখা স্বপ্ন অবশেষে সত্যি হলো রে। সূর্য ভাইয়ার চর খেয়ে তোর সকাল শুরু হলো অবশেষে। উপস্থিত সবাই তখন একসাথে হেসে উঠল। সায়রাও দরজার ওপাশে দাঁড়িয়ে হাসছিল। তবে হাসির মাঝেও সে একবার সেই রাগী পুরুষটির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিল। হয়তো মনে মনে সেদিন ভেবেছিল, এই লোকটা কি যাকে পায় তাকেই শাসন করে বেড়ায় নাকি? লোকটা অদ্ভুত, বড্ড বেশি অদ্ভুত, তবে অদ্ভুত রকমের সুন্দর। হঠাৎ পাশে কারো উপস্থিতি পেয়ে অতীত থেকে বর্তমানে ফিরে এলো অনু। পাশে তাকিয়েই চমকে উঠল। দেখলো রাফি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে আতঙ্ক। সে কাপা গলায় বলে উঠল, অনু আপু, নিচে সূর্য ভাই এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে। অনু আপু, নিচে সূর্য ভাই এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে। মেজু কাকিমণিকে অনেক আজে বাজে কথা শুনিয়েছে। সে এখন রাগে বাড়ি থেকে চলে যাচ্ছে। আম্মু, বড় কাকিমণি সবাই তাকে আটকাচ্ছে, কিন্তু কারো কথাই সে শুনছে না। রাফির মুখে এমন কথা শুনে অনু পুরোপুরি হতভম্ব হয়ে গেল। এই বাড়িতে এর আগে কখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি। বাড়ির বড়রা যত রাগারাগি করুক না কেন, কেউ কখনো এভাবে অপমানে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়নি। দাদুরই তো সবসময় এই বাড়ির সব সিদ্ধান্তের শেষ কথা। সেখানে সূর্য হঠাৎ করে কেন বাবার দ্বিতীয় স্ত্রীর সাথে এমন ব্যবহার করলো? সে তো বড়দের মুখে মুখে কথা বলার মতো মানুষ নয়। এই শান্ত স্বভাবের জন্যই তো বাড়ির বড়রা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। নিজের কৌতূহল সামলাতে না পেরে অনু রাফিকে জিজ্ঞেস করলো, সূর্য ভাইয়া এমন কে বলেছে যে সে বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছে? রাফি মুখ কাচুমাচু করে ফিসফিসিয়ে বলল, মেজো কাকাই বিয়ের সময় কাকিমণিকে বলেছিলেন যে তাকে বিয়ে করলে তিনি কখনো মা হতে পারবেন না। কাকিমণি সেই চুক্তি মেনেই বিয়ে করেছিলেন। ভাইয়া আজ সবার সামনে বলল যে নারী শুধুমাত্র বড় বাড়ির বউ হবার জন্য মা হওয়া বিসর্জন দিতে পারে, সেই নারী কখনোই মা হওয়ার যোগ্য হয় না। আরও অনেক কড়া কথা বলেছে। কাকিমণি তো কেঁদেই অস্থির। রাফির কথাগুলো শুনে অনু যেন নিজের ভাষা হারিয়ে ফেলল। সূর্য কারোর সাথে এমন রুক্ষ স্বরে কথা বলতে পারে তা অনুর কল্পনার বাহিরেই ছিল। তাহলে আজ অনু ছাদে চলে আসার পরে নিচে এমন কি ঘটেছিল যা তাকে এতটা উত্তেজিত করে তুলল? খুব দ্বিধায় পড়ে গেল অনু। নিচে যাবে কি যাবে না। রাফি খবরটা দিয়ে আবারও নিচে ছুটে চলে গেল। অনু কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইল। তারপর ধীরে ধীরে পা বাড়াল নিচের দিকে। দোতলায় আসতে অনুর পায়ের গতি থমকে গেল। এক অতি পরিচিত প্রিয় অথচ গম্ভীর ব্যথায় নীল হয়ে যাওয়া কণ্ঠস্বর গিটারের ঝংকারের সাথে ভেসে এলো অনুর কানে। এগিয়ে গিয়ে পিছিয়ে আছি, কেন পেরোতে চাই না একা, এই পথের নাম পাবে নিজের দাম, তুমি একবার দিলে দেখা, তাই তো তোমাকে খুঁজি অল্প আলোতে রোজি, ইচ্ছে তোমার বুঝি কে জানে, তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার, তাই জানি না জানি হয়ে অভিমানী, হেরেছি জিতেছি কে কতখানি, এভাবে স্বভাবে করেছি তোমায় আমার। গানের সুর আর কথার গভীরতা বলে দিচ্ছে গানটা সে ভীষণ আকুলতা নিয়ে কারো উদ্দেশ্যে গাইছে। অনু দীর্ঘশ্বাস ফেলল। যার জন্যই হোক না কেন, এই গানের সুর অন্তত অনুর জন্য নয়। কি অদ্ভুত! যার জন্য একজন মানুষ অপমানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সে সূর্য এখন দিব্যি এসে গিটার বাজাচ্ছে। এ বাড়িতে বোধহয় এমন নির্লিপ্ততা এই প্রথম দেখা গেল। রুমের ভেতর থেকে সিগারেটের ধোঁয়া বেরিয়ে আসছিল। অনু ভালো করেই জানে তার হাতে গিটারের সাথে জ্বলন্ত সিগারেটটাও থাকবে। আগে এই মানুষটা সিগারেট খাওয়াতে দূর ছুঁয়েও দেখত না। 4 বছর আগে হঠাৎ করেই কেমন দেবদাস মার্কা হয়ে গিয়েছিল সে। গাদা গাদা সিগারেট আর অবিন্যস্ত চুলে তাকে চেনাই দায়ী হয়ে উঠেছিল। তারপর আবারও হুট করে সেই বন মানুষ থেকে মার্জিত মানুষে ফিরে এসেছিল সে। গিটার হাতে তাকে দেখার সেই চিরন্তন লোভটা অনু সামলাতে পারল না। দরজার আড়ালে উকি দিতেই চোখে পড়ল সূর্য চেয়ারে বসে মগ্ন হয়ে গিটার বাজাচ্ছে। আঙুলের ফাঁকে একটা সিগারেট জ্বলছে।
আর তার পাশে দাঁড়িয়ে সায়রা চেঁচিয়ে যাচ্ছে, হয়তো কিছু বলতে চাইছে যা তার ওই একগুঁয়ে প্রেমিক শুনতে চাইছে না। এসব অনুর মোটেও সহ্য হচ্ছিল না। নিব্বানিব্বির ঢং দেখে অনুর বুকের ভেতরটা জ্বলেই যাচ্ছিল। অনুর এই অবাধ্য হৃদয় আর চোখ সব সময় অনুর সাথেই বেইমানি করে, কিন্তু এবার অনু আর এই বেইমানিকে প্রশ্রয় দেবে না। একবার হাতে ছুরি চালিয়ে শরীরকে ক্ষতবিক্ষত করেছে, এবার হৃদয়ের ওপর চালাবে, তবে সেটা অদৃশ্য ছুরি, যা দেখা যায় না কিন্তু ভেতরটা ক্ষতবিক্ষত করে দেয়। ভেতর থেকে গানের পরবর্তী কলিগুলো ভেসে আসছিল। এলে নীলছে মাস, আমি সাজাবো ঘাস, তুমি পা ফেলে আনবে বাহার। এলে মেঘলা দিন, আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার। হঠাৎ হাতের ফোনের নোটিফিকেশন জ্বলে উঠল। কালকে অরণ্য সবকিছু বলার পরে কোনো কথা বলেনি, কল কেটে দিয়েছিল। তারপর এখন তার শুধু একটা মেসেজ আসলো, ছুটি পেয়েছি, আমি আসছি। ব্যাস এটুকুই। অনুর বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, আর সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি অবশিষ্ট রইল না। সূর্যের এই রঙিন আকাশটা যেন সায়রার জন্য সাজানো, তা বুঝতে অনুর আর বাকি নেই। দ্বিতীয়বার ওদিকে না তাকিয়ে বুক ভরা একরাশ অভিমান নিয়ে অনু সোজা নিচের তলার দিকে পা বাড়ালো। নিচে গিয়ে দেখলো ডাইনিং টেবিলে বাবা শান্ত মনে খাবার খাচ্ছেন। অনু অবাক হলো, যা স্ত্রী অপমানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সেই মানুষটা কিভাবে এত নির্বিকার হয়ে গোগ্রাসে গিলছে। মাঝে মাঝে বাবার দ্বিতীয় স্ত্রীর জন্য অনু সত্যি মায়া হয়। আবার নিজের মায়ের ভাগ্যের কথা ভাবলে মনে হয় মা কতটা ভাগ্যবতী ছিলেন যে বাবা তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। কিন্তু অনু তার মেয়ে হয়েও কেন এমন দুর্ভাগা হলো? বড় মা টেবিলে খাবার গুছিয়ে রাখছেন। সায়রা নিচে নেমে বড় মাকে উদ্দেশ্য করে হতাশ গলায় বলল, মামুনি, তোমার ছেলেকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। সে আমার কোনো কথাই শুনলো না, এমনকি ঠিকমতো তাকালোও না। বড় মা একবার আর চোখে অনুর দিকে তাকালেন, তারপর কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে গেলেন। অনু আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে চাইল না। ওপরে যাওয়ার জন্য পা বাড়াতেই সায়রা খপ করে অনুর হাত ধরে ফেলল। অনু, একটু দাঁড়াও। তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি তো কোনো অপরাধ করিনি। আমি আর সূর্য প্রথম থেকে বন্ধু ছিলাম, সবসময় সেভাবেই থাকবো, বিশ্বাস করো। আমি কখনো তোমাদের মাঝে আসবো না। তুমি আমাদের নিয়ে যে ধারণা রেখেছো সেটা সম্পূর্ণ ভুল। কথাটা শুনে অনুর পিত্তি জ্বলে গেল। একরাশ তেজ নিয়ে হাত ঝাড়া দিয়ে অনু বলল, তোমার আশায় কিংবা না আশায় আমার কিছুই যায় আসে না আপু, নিজেকে অত গুরুত্বপূর্ণ ভেবো না। অনু চলে যেতে নিল। সায়রা অনুর দিকে ছলে ছলে চোখে তাকিয়ে রইল। ভীষণ খারাপ লাগলে অনু পাত্তা না দেওয়ার ভান করলো। অমনি ছোট কাকামণি এসে পথ আগলে দাঁড়ালেন, কড়া গলায় বললেন, কোথায় যাচ্ছিস? সকাল থেকে বাড়ির কেউ কিচ্ছু মুখে দিসনি। টেবিলে বস সবাই। কাকিমণি, উনি কি সত্যি চলে যাবেন? আপাতত তো বুঝিয়ে এসেছি। সে বলেছে সূর্যকে ক্ষমা চাইতে হবে। সূর্য যে কখনো তা করবে না তা আমরা বেশ জানি, তাই জোরাজুরি করা বন্ধ করে দিয়েছি। থাকলে থাকবে, না হলে না। কাকিমণি ধমক দিয়ে হাঁক ছাড়লেন। রিয়াদ, নিজুম, সূর্য, সবাইকে ডেকে নিয়ে আয়। না খেয়ে কলেজে চলে গেছে মানে? এই মেয়েটাকে নিয়ে আমি কি করব? যত জ্বালা সব আমার কপালেই জোটে। কাকিমণি, আমার খিদে নেই। চুপ করে খেতে বসো। ধমক খেয়ে বাধ্য হয়ে অনু চুপচাপ খেতে বসলো। কিছুক্ষণ পর সূর্য এলো। আজও তার পাশের সিটটা সায়রা দখল করে বসলো, অথচ অতীত বলে অন্য কথা। আগে সূর্য বাড়িতে আসলে ওই পাশের সিটটা ছিল অনুর অঘোষিত সম্পত্তি। সেদিন যখন সূর্য বাড়িতে এলো, সায়রা ওভাবে পাশে বসেছিল দেখে অনুর বুকটা ফেটে যাচ্ছিল। ভেবেছিল সূর্য হয়তো বলবে, এটা আমার ছোট পাখির জায়গা সায়রা, তুমি অন্য কোথাও বসো। কিন্তু না, সে গভীর মুখে খেয়ে যাচ্ছিল। মাঝে মাঝে আর চোখে অনুর মুখটা পর্যবেক্ষণ করে ইশারায় জানতে চেয়েছিল কি হয়েছে। অনু শুধু ম্লান হেসে মাথা নেড়ে বলেছিল কিচ্ছু হয়নি। কিন্তু আজ সে অনুর দিকে একবার ফিরেও তাকালো না। হঠাৎ সায়রা বিষম খেলো। সূর্য হন্তদন্ত হয়ে তড়িঘড়ি করে তার দিকে পানির গ্লাস এগিয়ে দিল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অস্থির হয়ে উঠল। সায়রা পানি খেয়ে বিষম চোখে সূর্যের দিকে তাকিয়ে কাশি আটকানোর চেষ্টা করতে লাগলো। কি যে করিস না তুই? মম, গলায় মনে হচ্ছে কিছু একটা বেজেছে। দাঁড়াও মা, হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। দেখবে গলার কাটা বা যাই বিঁধে থাকুক নেমে যাবে।
দৃশ্যটা দেখে অনুর মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। আগে বড় মা অনুকে নিজের হাতে খাইয়ে দিতেন, অথচ সায়রার গলায় কিছু বিঁধেছে বলে তাকে খাইয়ে দেওয়ার জন্য তিনি আজ কতটা ব্যাকুল। অনু মাছ বেছে খেতে পারে না জেনেও আজ তাকে একবার জিজ্ঞেস করা তো দূর, ফিরেও তাকালেন না। অনুর গলা দিয়ে আর খাবার নামলো না। পেট ভরে গেছে বলে উঠে চলেই আসছিল অনু, কেউ খেয়াল করলো না। চেয়ার ছেড়ে আসার সময় অনু অনুভব করলো কারো হাতের স্পর্শ। কেউ একজন অনুর হাতটা ধরতে গিয়েও মাঝপথে থেমে গেল। অনু আমলে নিল না, কারণ তার মস্তিষ্ক আর হৃদয় তখন অন্যরকম রক্তক্ষরণ হচ্ছে। সিঁড়ির কাছে আসতে অনু দেখলো সূর্য না খেয়ে উঠে গেছে। সবাই অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তাতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। অনুর তাতে কি? অনু এখন দাদুর কাছে যাবে। তার জীবনের সিদ্ধান্ত এখন থেকে সে নিজেই নেবে। রাস্তার মাঝখানে আকস্মিক একটা গাড়ি ঝড়ের গতিতে এসে থামলো। গাড়ির গতি এমন ছিল যে মনে হচ্ছিল আজ নিঝুমকে টপকে যাবে। নিঝুম ভয়ে চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর নিজেকে অক্ষত দেখে চোখ মেলল। রাগে তার পিত্তি জ্বলে গেল। চেঁচিয়ে বলল, বেয়াদবের বাচ্চা, ঠিকমতো গাড়ি চালাতে পারিস না নাকি চোখে দেখিস না? চোখ কি পাহাড়ের চূড়ায় রেখে এসেছিস? কথা শেষ হওয়ার আগেই নিঝুমের মুখ থমকে গেল। গাড়ি থেকে ইস্তিয়াক নামলো। ভ্রুকুচকে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে সে। হয়তো নিঝুমের ভাষার প্রয়োগ বোঝার চেষ্টা করছে, কিন্তু তাকে দেখে নিঝুমের বুকটা ধক করে উঠল। সরি বলে পাশ কাটিয়ে যেতে নিলেই ইস্তিয়াক বলে উঠল, কি করব বিয়াইন, আপনার বোনের ছ্যাঁকা খেয়ে এখন চোখে সর্ষে ফুল দেখছি। নিঝুমের কথাটা একটু বেশিই লাগলো। সে ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বলল, আমার বোন আপনার সাথে কখন প্রেম করেছিল যে আপনাকে ছ্যাঁকা দেবে? ইস্তিয়াক মলিন হেসে বলল, সেটাই তো, আপনার বোন কেন আমার প্রেমে পড়লো না নিঝুম? আমি বা কেন তার প্রেমে পড়লাম? এই কণ্ঠস্বরে কি এক হাহাকার ছিল নিঝুম জানে না। সে শুধু নিজের ওড়নাটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে রইল। তারও খুব ইচ্ছে করছিল চিৎকার করে নিজের মনে লুকানো অনুভূতিগুলো বলতে। আপনিও কেন আমার প্রেমে পড়লেন না ইস্তিয়াক ভাইয়া? কেন অনুর প্রেমে পড়লেন, যে ছোটবেলা থেকে তার সূর্য ছাড়া অন্য কোনো পুরুষকে চেনেও না? ইস্তিয়াক হঠাৎ গম্ভীর হয়ে বলল, অনু বাড়ি ছেড়ে হস্টেলে থাকার সিদ্ধান্ত নিয়েছে। তা কি বাড়ির কেউ জানে? মানে অনু হস্টেলের সিটের জন্য অ্যাপ্লাই করেছে, হয়তো পেয়েও যাবে। সূর্য কি আদৌ জানে? নিঝুমের মাথায় আকাশ ভেঙে পড়ল। নিঝুম কি বলবে খুঁজে পেল না। অনু এমন সিদ্ধান্ত নেবে আর তা একজন বাইরের মানুষের থেকে শুনতে হবে, তা যেন মানা যাচ্ছে না। নিজেকে ধাতস্থ করে বলল, আসছি, ভালো থাকবেন। ইস্তিয়াক পাশ থেকে শেষ কথাটি ছুড়ে দিল। অনু কেমন আছে নিঝুম? সূর্যের সাথে কেমন সংসার চলছে ওর? নিঝুম ঘুরে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, ইস্তিয়াক ভাই, অনেক হয়েছে, এবার অনুকে ভুলে যান। কারণ অনু কখনোই আপনাকে ভালোবাসবে না। সে সূর্যকে ছোটবেলা থেকে পাগলের মতো ভালোবাসে। যদি সূর্য একবার মুখ ফুটে বলে, অনু তুই মরে যা, ও মরে যাবে। যদি বলে আমার জীবন থেকে চলে যা, অনু নিজের হৃদয়ে পাথর করে হলেও চলে যাবে। সূর্য যখন 7 মাস বাড়িতে আসেনি, বড় কাকিমণির চেয়েও অনু যেভাবে পাগলামি করেছিল, তাতে বুঝে নেওয়া উচিত তার ভালোবাসা ঠিক কতটা গভীর। বড় কাকাই অনুর জন্য বাধ্য হয়ে আপনাদের সহযোগিতায় সূর্যকে খুঁজে অনুর কাছে এনে দিয়েছিল। ভাবুন, 4 বছর আগেও যদি সে এতটা পাগল থাকে, তবে সেই মেয়ের ভালোবাসার গভীরতা কতটা। আফসোস, অনুর এই গভীর ভালোবাসাটা আপনার ওই হৃদয়হীন পাষাণ বন্ধুটা বুঝলো না। নিঝুমের কথায় ইস্তিয়াক হাসলো। নিঝুম অবাক হয়ে দেখলো সেই বিষণ্ণ হাসি। নিঝুম, সময় পেলে তোমার ভাইয়াকে জিজ্ঞেস করো, যদি প্রথম প্রেমিকাকে সে ভুলতেই না পারে তবে দ্বিতীয়বার এত ভয়ঙ্করভাবে কেন প্রেমে পড়েছিল? কথাটা বলেই ইস্তিয়াক গাড়িতে উঠে বসলো। কাছ নামিয়ে বলল, তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। আমি তোমার কলেজে ট্রান্সফার হচ্ছি। আমার উপর রাগ করে আবার কলেজ ছেড়ে চলে যেও না যেন। গাড়ি ধুলো উড়িয়ে চলে গেল, কিন্তু নিঝুম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। ইস্তিয়াক তাকে কি বলে চলে গেল? এই কথার মানে তো সে কিছুই বুঝে উঠতে পারল না। প্রথম ভালোবাসা, দ্বিতীয় ভালোবাসা, এইসবের মানে কি? সূর্য তো সায়রাকে ভালোবাসে, তাহলে দ্বিতীয় ভালোবাসা মানে কি? সে কি অনুকেও ভালোবাসে? অসম্ভব। সূর্যর মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কখনোই এমন দ্বিচারী হতে পারে না। দাদুর ঘরের দরজায় কড়া নাড়তে ভেতর থেকে আওয়াজ এলো, ভিতরে এসো দাদু ভাই। অনু ভেতরে গিয়ে দাদুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ধরা গলায় বলল, দাদু, আজ আমি একটা ভয়ঙ্কর প্রস্তাব নিয়ে এসেছি।
আপনাকে সেটা মেনে নিতে হবে। অন্তত আমার মুখের দিকে তাকিয়ে প্লিজ দাদু, আমি আর পারছি না। অনুর চোখ ছলছল করছিল, লোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। দাদু অনুর দিকে তাকিয়ে ব্যথিত হয়ে বললেন, কি হয়েছে দাদু ভাই? আমার কাছে এসে বলো। অনু নিজেকে প্রচুর শক্ত করলো। হৃদয়ের গহীনে সে অদৃশ্য ছুরিটা চালিয়ে দিয়ে এক নিঃশ্বাসে বলে দিল, আমি এই মিথ্যে বিয়ে থেকে মুক্তি চাই দাদু। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।